শিক্ষার্থী, আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ক্লাস নিয়ে। আজকের যে বিষয়ের উপর আমি ক্লাস নিব সেটা হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। যে বইটা তোমরা জানো, খুবই ব্যবসা শিক্ষা গ্রুপের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। এটা নবম এবং দশম শ্রেণীর জন্য। আমরা জানি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং তৃতীয় অধ্যায়, যে অধ্যায়ের একটি চ্যাপ্টারের নাম হচ্ছে অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য, এটাকে ইংরেজিতে বলা হয় ভ্যালুয়েশন অফ টাইম। প্রিয় শিক্ষার্থী, আমরা অর্থের সময় মূল্য বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আজকের 1 টাকা আগামী বছরের 1 টাকা সমান নয়। সেটা আমরা গাণিতিকভাবে প্রমাণ করে দিব, এবং সেটা যদি প্রমাণ করতে হয় আমাদের কিছু সূত্র জানা থাকতে হবে। যে সূত্রগুলো জানলে আমরা বলতে পারবো বা বুঝতে পারবো যে অর্থের সময় মূল্যটা কেমন, অর্থাৎ আজকের 1 টাকা আগামী বছরে কত টাকা সমান, বা আগামী বছরের 1 টাকা আজকের কত টাকার সমান। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ডের মধ্যে কিছু সূত্র লেখা আছে। প্রথম সূত্রটা হচ্ছে এফভি। এফভি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে এফভিটা হচ্ছে ফিউচার ভ্যালু। আমরা এখানে লিখতে পারি বা বিষয়টা দেখতে পারি যে ফিউচার ভ্যালুটা কেমন। তাহলে আমরা কি বললাম? এফভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু। তাহলে এফবি বলতে কি বোঝায়? ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু মানে কি? ভবিষ্যৎ মূল্য। ফিউচার ভ্যালু মানে কি? ভবিষ্যৎ মূল্য। তাহলে ভবিষ্যৎ মূল্য যদি আমরা বের করতে হয়, তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করতে হবে? আমাদের সূত্র প্রয়োগ করতে হবে পিভি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার n, অথবা পিভি ইনটু 1 প্লাস আই বাই m টু দি পাওয়ার n ইনটু m। এখন প্রশ্ন হচ্ছে এটা অবলিক এটা কেন? এটা অবলিক এটা কেন? আসলে এফবি সূত্র দুইটা। একটা হচ্ছে বছরে যখন একবার চক্রবৃদ্ধি হবে তখন হচ্ছে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, আর যখন বছরে একের অধিক চক্রবৃদ্ধি হবে তখন আমরা প্রয়োগ করব পিভি ইনটু 1 প্লাস আই বাই m টু দি পাওয়ার n ইনটু m। এরপর আমরা তো জানি প্রিয় শিক্ষার্থী, পিভি মানে কি? পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। এবার আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে আয়। তাহলে আয় দিয়ে কি বোঝায়? আয় দিয়ে ইন্টারেস্ট বোঝায়। কি বোঝায়? ইন্টারেস্ট। তাহলে এম দিয়ে কি? এম দিয়ে হচ্ছে নেট টাইম। আর এখানে একটা এম দেখতে পাচ্ছি, এই এম দিয়ে বোঝায় চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে নো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি, আমরা লিখেছি উপরে পিভি সমান এফবি সমান কি বলতো? ফিউচার ভ্যালু। আর পিভি সমান হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। আর আই দিয়ে বুঝে ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ বা মুনাফা। এন্ড দিয়ে হচ্ছে নেট টাইম মানে হচ্ছে সময়ের সংখ্যা বা চক্রবৃদ্ধির সংখ্যা। এরপর এন্ড দিয়ে বুঝে এটা হচ্ছে নেট টাইম মানে সময়, আর এম দিয়ে বোঝায় চক্রবৃদ্ধির সংখ্যা মানে কয়টা সংখ্যা হবে বছরে। তাহলে এটা দিয়ে বুঝো মূলত নেট টাইম মানে হচ্ছে বছর। নেট টাইম বলতে কি বোঝায়? বছর, মানে কত বছর। আর এম দিয়ে বোঝায় চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ এক বছর কতবার চক্রবৃদ্ধি হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি পিভি। পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। পিভি নির্ণয় করতে হলে আমাদের তাও দুইটা সূত্র প্রয়োগ করতে হবে। একটা সূত্র হচ্ছে বছরে একবার চক্রবৃদ্ধি যখন হবে তখন আমরা ইউজ করব এফবি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n। আর যদি আমরা বছরে অনেকবার চক্রবৃদ্ধি করি তখন সেই ক্ষেত্রে আমরা যে সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে 1 প্লাস আই বাই m টু দি পাওয়ার n ইনটু m। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা সূত্র EAR। দিয়ে কি বের করব? ER দিয়ে বের করব তোমার প্রকৃত সুদের হার, তাহলে এই ক্ষেত্রে ER সূত্র হচ্ছে 1 প্লাস আই বাই m টু দি পাওয়ার m মাইনাস 1। এরপরে আমরা আরেকটা সূত্র দেখতে পাচ্ছি রুল 72 সুদ। রুল 72 অনুসারে সুদ। তাহলে আমরা এখানে অনুসারে লিখে দিই, অনুসারে রুল 72 অনুসারে সুদ।
তাহলে সুদের হার আমরা সুদ বের করি। এটা কিভাবে I মানে I সমান 72 বাই n, 72 বাই n। তাহলে এই সূত্রগুলো প্রয়োগ করলে এই সূত্রগুলোই মূলত অর্থ সময়মূল্য বের করার জন্য প্রয়োগ করা হয়। তাহলে এই সূত্রগুলো আমরা যদি 100% জানি তাহলে আমাদের অর্থ সময়মূল্য বের করতে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা এই সূত্রগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে এবং শিখে নিবে। তাহলে আজকে আমরা জানবো কিভাবে এই সূত্রগুলো প্রয়োগ করতে হয়। আমরা একটু চলে যাব একটা অনুশীলনী অঙ্ক বা সৃজনশীল অঙ্কের সমাধানের মাধ্যমে আমরা বুঝে নিব যে কিভাবে অর্থের সময় মূল্য বের করতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রশ্ন লেখা আছে, সৃজনশীল প্রশ্ন 1 তৃতীয় অধ্যায়ের, মানে অর্থ সময় মূল্য অধ্যায়ের। তাহলে প্রথমে লেখা আছে, জনাব আলিম সাহেব একটি বাণিজ্যিক ব্যাংকে 6 বছরে দ্বিগুণ হওয়ার পরিস্থিতিতে 2 লক্ষ টাকা জমা রাখতে গিয়ে তার বন্ধুর পরামর্শে ব্যাংকে না রেখে 13% মুনাফায় একই মেয়াদে সঞ্চয়পত্র ক্রয় করেন। তাহলে মূলত সে গিয়েছিল কোথায়? সে গিয়েছিল বা তিনি গিয়েছিলেন কোথায়? বাণিজ্যিক ব্যাংকে গিয়েছিলেন কি করার জন্য? 6 বছরে দ্বিগুণ হওয়ার পরিস্থিতিতে টাকাগুলো রাখার জন্য। টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ হচ্ছে 2 লক্ষ। টাকার পরিমাণ 2 লক্ষ। সেখানে দেখতে গিয়ে তার বন্ধু পরামর্শ দিল, না তুমি ব্যাংকে টাকা রাখিও না, তুমি একটা কাজ করো, তুমি 13% মুনাফায় সঞ্চয়পত্র ক্রয় করো একই মেয়াদে। একই মেয়াদে মানে কত বছর? 6 বছরে। তাহলে এই একই মেয়াদে যদি সঞ্চয়পত্র ক্রয় করে তাহলে তিনি কি লাভবান হবেন না আগের চেয়ে পিছিয়ে যাবেন? মানে দ্বিগুণ যেটা পাওয়ার কথা, মানে 2 লক্ষ টাকায় 4 লক্ষ টাকা পাওয়ার কথা, তার থেকে পিছিয়ে যাচ্ছেন। তাহলে আমরা একটু দেখব এই অর্থের সমমূল্যগুলো বের করে আমরা দেখব চক্রবৃদ্ধির মুনাফা দিয়ে বা চক্রবৃদ্ধির মূল বের করে আমরা এটা নির্ণয় করে দেখব যে তার ব্যাংকে রাখাটা যৌক্তিক ছিল নাকি বন্ধুর পরামর্শে কোথায় সঞ্চয়পত্র কেনাটা যৌক্তিক ছিল। এরপর আমরা এই উদ্দীপকের প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্ন লেখা আছে, সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি হয়? প্রিয় শিক্ষার্থী, বর্তমান এবং ভবিষ্যৎ সময়ের মধ্যে সুদের হারের কারণে কি হয়? পার্থক্য সৃষ্টি হয়। তাহলে আমরা মূলত এক্ষেত্রে কিসের সৃষ্টি হয়, কিসের পার্থক্য সৃষ্টি হয়? মূলত ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের পার্থক্য সৃষ্টি হয়। অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য আমি শুরুতেই বলেছি যে আজকের 1 টাকা আগের বছরের 1 টাকা সমান নয়। তাহলে এখানে অর্থের কি হয়? পার্থক্য সৃষ্টি হয়। এরপরে খ নম্বর প্রশ্নে বলছে, চক্রবৃদ্ধির কারণ পদ্ধতি ব্যাখ্যা করো। চক্রবৃদ্ধির কারণ পদ্ধতি আমরা কিভাবে ব্যাখ্যা করব? আমরা যদি খ নম্বর প্রশ্নের আনসার করতে যাই তখন আমরা চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবো। যেমন মনে করলাম যে এক লোক 100 টাকা ব্যাংকে জমা রাখলেন। কত টাকা? 100 টাকা জমা রাখলেন। তাহলে ওই লোকটা 100 টাকা কত হারে জমা রাখলেন? মনে করলাম যে শতকরা 10 টাকা হারে ব্যাংকে জমা রাখলেন। তাহলে তিনি 1 বছর পর কত পাবেন? আমরা একটু চেক করে দেখি। বর্তমান বছর হচ্ছে, তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমে একটু বের করি। তাহলে আমরা FB লিখলাম, FB সমান PB ইনটু 1 প্লাস I to the power n। হ্যাঁ, তাহলে এখানে PB বলতে বর্তমান মূল্য কত? 100 টাকা। তাহলে আমরা লিখে ফেললাম 100 টাকা, তারপর 1 লিখে ফেললাম I বলতে সুদের হার বোঝায়। সুদের হার হচ্ছে কত? 10%। সুদের হার কত? 10%। তাহলে আমি লিখে ফেললাম 10%, ঠিক আছে? উপরে n সমান 1 লিখলাম। এরপর তাহলে 100 টাকা ইনটু 1 প্লাস 0.101 100 ইনটু তাহলে 1.1 আমরা পাচ্ছি 110। তার মানে 1 বছর পর আমরা কত পাবো? 110 টাকা। এখন যদি তাহলে আজকের যে 100 টাকা, তাহলে 1 বছর পর আমরা কিন্তু আর 100 টাকা না, মূলত আজকের 100 টাকা আগামী বছর কত? 110 টাকায় পরিণত হয়েছে। কিসের কারণে? সুদের হারের কারণে। তার মানে তাহলে এটি গেল কি প্রথম বছরের। এবার যদি দ্বিতীয় বছর বলি তাহলে কেমন হয়? দ্বিতীয় বছর যদি হয় তাহলে একইভাবে আমরা বের করতে পারি P
পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, তাহলে পিবি হচ্ছে 100 টাকা, এখানে 1 প্লাস 0.10 এখানে লিখলাম 2, তাহলে 100 1.12 100 ইন্টু 1.12 সমান 121 টাকা। তাহলে মূলত আমাদের প্রশ্ন ছিল কি, চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি ব্যাখ্যা করো। আসলে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটা হচ্ছে ওই পদ্ধতি যে পদ্ধতিতে সুদ আসলের উপর আবার কি সুদ ধরা হয়, সুদ আসলের উপর আবার সুদ ধরা হয়। তাহলে প্রথম বছরে আমরা দেখতে পাচ্ছি 110 টাকা, 110 টাকা, সেই 110 টাকার উপর আবারও কি 10% সুদ ধরা হলে তখন সুদ সহযোগ করলে আমরা দ্বিতীয় বছরে পাই 121 টাকা, 121 টাকা। ঠিক একইভাবে যখন আমরা তৃতীয় বছর হিসাব করব তখন দেখা যাবে যে 10% ওই 121 টাকার উপর 10% সুদ ধরে হিসাব করা হবে। তার মানে সোজা কথা হচ্ছে সুদ আসলের উপর যখন কি আবারও সুদের হিসাব করা হয় তখন তাকে আমরা কি বলবো, চক্রবৃদ্ধিকরণ। তখন তাকে আমরা কি বলবো, চক্রবৃদ্ধিকরণ। এবার আমরা আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব গ নম্বর প্রশ্নের যে গ নম্বর প্রশ্নে কি বলছে, জনাব আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় নির্ণয় করো। তাহলে জনাব আলিমের কি অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ায় নির্ণয় করো। তাহলে আমরা যদি নির্ণয় করতে যাই তাহলে আমরা একটু দেখি, লিখলাম গ। আমরা দেখতে পাচ্ছি জনাব আলিম 13% মুনাফায় কি করেছে, সঞ্চয়পত্র ক্রয় করেছে। আমরা এখানে লিখতে পারি, এখানে পিবি মানে বর্তমান মূল্য 2 লক্ষ, এন সমান আই সমান 13% ইকুয়াল 100/13 ইকুয়াল 1.3, এন সমান হচ্ছে 6 মানে 6 বছর। তাহলে আমরা কি জানি, FV সমান PV ইনটু 1 প্লাস RD4N। তাহলে PV কত, 2 লক্ষ টাকা, 1 প্লাস আই মূল্য হচ্ছে 1.3, আয়ের মান এখানে হচ্ছে 6, 2 লক্ষ ইনটু 1.136। তাহলে আমরা এটাকে যদি আমরা করি, ক্যালকুলেশন পাওয়ারটা করি, তাহলে 2.0819 তাহলে আমরা গুণ করার পর পাই 4,16,380। তার মানে আমরা কি বুঝলাম, আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে 6 বছর পর সঞ্চয়পত্র কেনার কারণে 13% মুনাফায় জনাব আলিম 6 বছর পর পাবেন কত, 4,16,380 টাকা, 80 টাকা। তাহলে আমরা আমাদের গ নম্বর প্রশ্ন অনুযায়ী জনাব আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়া নির্ণয় করা আমরা নির্ণয় করে ফেলেছি যে 6 বছর পর জনাব আলিম কত 4,16,380 টাকা পাবেন। এবার ঘ নম্বর প্রশ্নটা কি পাচ্ছি, অর্থের বিনিয়োগের ক্ষেত্রে জনাব আলিমের সিদ্ধান্তের যুক্তিকতা মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতেই পাচ্ছি যে জনাব আলিম প্রথমে কি কোথায় বাণিজ্যিক ব্যাংকে 6 বছরে দ্বিগুণ হওয়ার পলিসিতে 2 লক্ষ টাকা রাখতে চেয়েছিলেন। তাহলে 2 লক্ষ যদি 6 বছরে আমরা দ্বিগুণ হওয়ার পলিসিতে জমা রাখি তাহলে 6 বছর আমরা পাবো 4 লক্ষ টাকা। সেক্ষেত্রে তার বন্ধু পরামর্শ দিল যে 13% মুনাফায় সঞ্চয়পত্র ক্রয় করার জন্য, যে সঞ্চয়পত্র ক্রয় করার কারণে 6 বছর পর জনাব আলিম পাচ্ছে 4,16,380 টাকা। তার মানে বাণিজ্যিক ব্যাংকে যদি জমা রাখতেন পেতেন 4 লক্ষ টাকা, আর সঞ্চয়পত্র কেনার কারণে তিনি পেয়েছেন কত, 4,16,380 টাকা। যেহেতু এখানে তিনি 4,16,380 মাইনাস 4,16,380
তার মানে 16,380 টাকা কি পেয়েছেন, বেশি পেয়েছেন। যেহেতু এই টাকাটা তিনি সঞ্চয়পত্র কেনার কারণে বেশি পেয়েছেন, সুতরাং সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে ওনার বা ওই সঞ্চয়পত্র কেনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা, কেনার মাধ্যমে টাকা বিনিয়োগ করাটা যুক্তিযুক্ত। তার মানে জনাব আলিমের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে যে সিদ্ধান্তটি তিনি নিয়েছিলেন সেটা 100% যুক্তিযুক্ত। তোমরা এটা গুছিয়ে যদি লিখে দাও তাহলে আমাদের ঘ নম্বর আনসারটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো নতুন ক্লাস নিয়ে আসবো। সেই ক্লাসগুলো ভালো করে বুঝতে পারার জন্য তোমরা অবশ্যই কি বর্তমান ক্লাসটাও দেখবে এবং প্রতিটা ক্লাস তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আশা করছি তোমরা 100% বুঝতে পারবে এবং স্টেপ বাই স্টেপ তোমরা প্রত্যেকটা ক্লাস যদি দেখো তোমরা ওই চ্যাপ্টারের উপর ভালো দক্ষতা অর্জন করতে পারবে। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।